জি 24 ঘন্টা জ্যাক অলিভাল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টার 5। শেষ শুনানিতেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আজ হাইকোর্ট জানিয়ে দিল চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য। ভাতা নিয়ে বিচারপতি অমৃতা সিনহার এই অন্তর্বর্তী স্থগিতাদেশকে হাতিয়ার করে আসরে নেমে পড়েছেন বিরোধীরা। পাল্টা মামলাকারীদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলছে শাসক দল। কয়েকদিন আগে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট, যাকে রাজ্যের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। সেই ধাক্কার রেশ কাটতে না কাটতেই আরও একটি স্থগিতাদেশ। হাইকোর্টে আবার ধাক্কা রাজ্যের। 2016 এসএসসি প্যানেলে থাকা প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত মে মাসে রাজ্য সিদ্ধান্ত নেয় চাকরিহারা গ্রুপ সি কর্মীদের 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে। রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের হয়। গত শুনানিতেই ভাতা নিয়ে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন তোলেন বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে বিচারপতি বলেন, এই প্রকল্পটি কোনো বেকার প্রার্থীকে সরকারি সাহায্য প্রদান করছে না, উল্টে মনে হচ্ছে প্রতারণার কারণে যাদের চাকরি আদালতের নির্দেশে বাতিল হয়েছে তাদের আর্থিক সাহায্য করছে রাজ্য। এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাষ্ট্রকে অনুমতি দেওয়া হলে তা প্রতারণা এবং দুর্নীতিকে নীরবে সমর্থন করা হবে। যে নোটিফিকেশনটা হয়েছিল ভাতা দেওয়ার জন্য, এটা সম্পূর্ণ বেআইনি, এভাবে দেওয়া যেতে পারে না। যারা চাকরি চলে গেল তাদের মধ্যে অযোগ্য ক্যান্ডিডেট ভর্তি এই গ্রুপ সি গ্রুপ ডিতে, তারা ভাতা পেয়ে যাবে একটা পাবলিক এক্সচেকার থেকে। এটা কি করে সম্ভব হয়? ভাতা নয়, চাকরি চাই। হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের পর এমনটাই বলছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। আমরা তো ভাতা কখনো চাইনি। আমরা চেয়েছিলাম যে আমরা যাতে আমাদের যে যোগ্য যেভাবে যেখানে আমরা চাকরি করছিলাম সেই চাকরিতে এত পুনর্বহাল হতে পারি। আমাদের দাবিটা এটাই ছিল, প্রথম থেকেই আছে। যোগ্য এবং অযোগ্য সকলকে মিলিয়ে মিশিয়ে এই ভাতার ব্যাপারটা সরকার থেকে ঘোষণা করা হয়েছিল। তখনই আমাদের কোনো জায়গায় গিয়ে মনে হয়েছিল হয়তো পরবর্তীকালে এই জিনিসটা আটকে যেতে পারে, এবং আজকের দিনে দাঁড়িয়ে আমরা সেটাই দেখলাম যে সেইটাই ঘটলো। ভাতা নিয়ে হাইকোর্টের নির্দেশকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা, স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা, এইভাবে দেওয়া যায় না। শুধু ভাতা দিয়ে চলবে? যাদের চাকরিগুলো ন্যায্য, তারা কষ্ট করে চাকরি পেয়েছে, পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের ভবিষ্যৎটাকে শুধু ভাতা নির্ভর করে দিতে চাইছে এই রাজ্য সরকার। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও। পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেবো না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। ভাতা নিয়ে আগামী 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টে হলফনামা জমা দিতে হবে রাজ্যকে। তার 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেবেন মামলাকারীরা। আগামী 26শে সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। ততদিন অথবা আদালতের কোনো নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষাকর্মীদের ভাতা দিতে পারবে না রাজ্য। ক্যামেরায় মৃন্ময় ও রঞ্জিতের সঙ্গে অর্ণবাংশু ও রণয়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। এ নিয়ে আজকে আলোচনা আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে বিজেপির স্নেহায়ন সরকার রয়েছেন, তবে তৃণমূলের বৈশ্বনর চট্টোপাধ্যায়ের কাছে আমি শুরুতেই যাব। বৈশ্বনর দা, আদালত তো স্পষ্ট জানিয়ে দিয়েছে যদি এই ধরনের ভাতা দেওয়া হয় যেখানে কে দুর্নীতিগ্রস্ত কে নয় আলাদা করাই সম্ভব হয়নি, তাহলে এটাও কোনোভাবে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 26,000-এর বেশি মানুষের চাকরি হারিয়েছে, আর কিছু মানুষ তাতে বিকৃত উল্লাস করছে। এই কঠিন সময়ে যিনি প্রকৃত সহানুভূতি দেখিয়েছেন তিনি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে আমাদের শিক্ষাকর্মী যাদেরকে ভাতা দেওয়া হয়েছিল তাদের চাকরি গেছিল বলে তাদের ভাতা দেওয়া হয়েছিল, এবং এটা ছিল একটা মানবিক পদক্ষেপ, আমরা সেটা মনে করি। এখন আমি বহু বছর ওকালতি করে আমি দেখেছি বহু বিচারক হোক বা বিচারপতি তারা
বলেন যে মানুষের জন্য আইন, আইনের জন্য তো মানুষ নয়, তাই আইনের ঊর্ধ্বে গিয়েও কখনো মানবিকতার টানে তারা কলম চালিয়েছেন। কিন্তু আজকে আমরা এটা দেখে এটা খুব খারাপ লাগছে যে এরকম 26,000 চাকরি যারা নষ্ট করলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করলেন, আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জুনিয়র ছিলেন অভিজিৎ গাঙ্গুলি, উনি অসুস্থ বলতে চাই না, উনি বিচারপতি ছিলেন। তাহলে এই পদ্ধতিতে 26,000 শিক্ষকদের চাকরি খাওয়া হলো, শিক্ষাকর্মীদের চাকরি খাওয়া হলো। এই চাকরিখোরেরা এখন একটা বিকৃত উল্লাস করছে যে আমরা এদের চাকরি নষ্ট করেছি, এবং সেখানে দাঁড়িয়ে আজকে নানান ধরনের প্রশ্ন তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, বর্ণনা তৈরি করার চেষ্টা করছেন, যে বর্ণনাগুলো একেবারেই ভুল। কারুর পেটে লাথি মেরে বা কাউকে বিপদে ফেলে দিয়ে, কারুর ভাতা নষ্ট করে, কারুর চাকরি খেয়ে এরা যে উল্লাস করছেন, এই উল্লাস কিন্তু বৈশ্বনাথদা সওয়াল জবাবে তো এই কথা বলা হয়েছে যে যারা হচ্ছে দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছিল তারা যাতে মুখ না খোলে সেই কারণে ঘুরপথে তাদের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছে শাসক দল, এরকম সওয়াল জবাবও আদালতে কিন্তু হয়েছিল। দেখুন, যারা এইসব বলছেন না, সিপিএম আমলে না গেটকিপার থেকে ভাইস চ্যান্সেলর পর্যন্ত গোটা প্রক্রিয়া চাকরিটা হয়েছে তো সিপিএমের পার্টি অফিস থেকে ইনস্ট্রাকশানে। অনিল আয়ন সিপিএমের আমলে হয়েছিল, আর বিকাশবাবু এখন গিয়ে বিরাট যোগ্য অযোগ্যের প্রশ্ন তুলে এই 26,000 ছেলেকে তাদের চাকরি নষ্ট করেছেন। আমি একটা কথা বলতে চাই যে শিক্ষাকর্মীরা আজকে ভাতা পেলে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে, এবার যদি তাদের ভাতা বন্ধ করার জন্য কোর্ট থেকে গিয়ে মামলা করে যারা অর্ডার করছেন, তাহলে এই লোকগুলো তার পরিবারকে নিয়ে রাস্তায় এসে দাঁড়াবে, এদের সংসার চলবে কি করে? আচ্ছা, আমরা তো এই সাবসিডিটা বা এই ভাতাটা বা অ্যালাউন্সটা দিয়েছিল সরকার, যাতে তারা তাদের চাকরি হারিয়েছেন তারা যাতে তাদের ব্যবস্থাটাকে তারা তৈরি করতে পারেন, আগামী দিন তারা একেবারে না খেয়ে যাতে না মরে। এইটা যদি বিকৃত উল্লাস করার জন্য যদি কোনো অতৃপ্ত আত্মা এরকমভাবে সমস্ত মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেন, মানুষ তার বিচার করবে, আমি বলবো। না, প্রথম কথা দেখুন সুব্রতজিরা, প্রথম কথা হচ্ছে গিয়ে কোনো রায় কোনো উকিল বা কোনো রিট পিটিশনার দেয় না, রায়টা দেয় হচ্ছে কোর্ট এবং দেয় হচ্ছে গিয়ে জাজ। বিষয়টা হচ্ছে গিয়ে সুপ্রিম কোর্টের যে রায়টা 3 এপ্রিল বেরিয়েছিল, সেখানে প্রায় 7-8টা এক্সাম্পল সাথে দিয়ে দেওয়া হয়েছে যে লাগামহীন দুর্নীতি যে হয়েছে, এই লাগামহীন দুর্নীতির জন্যই কিন্তু আজকে 26,000 লোকজন চাকরিটা খুঁজেছে। এবং তারপরে আসি এই যে ভাতার কথাটা, এই ভাতাটা মমতা ব্যানার্জি শুধুমাত্র যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা গিয়ে যাতে তৃণমূলের নেতাদের না ধরে তার জন্য এই ব্যবস্থা করেছিল। এই কথা আমরা বলছি না, এই কথা এই যে রায় বেরিয়েছে, তুমি রায়ের পেজ নাম্বার 6 পয়েন্ট নাম্বার 17 এবং 19 দেখে নাও। হাইকোর্ট ক্লিয়ারলি বলছে যেখানে টেন্টেড এবং আনটেন্টেড তুমি আলাদা করনি, টেন্টেড যারা টাকা দিয়ে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের স্টেট এক্সেসার থেকে মাইনে দেওয়া যায় না। এটা মমতা ব্যানার্জি যদি দিতেই হতো, যে টাকাটা তোমার নেতা মন্ত্রীরা দিয়েছে, তারা এত টাকা কামিয়েছে, ফুলে পেঁপে ঢোল হয়েছে, তাদের পকেটের টাকা থেকে দুর্নীতিগ্রস্তদের দাও, আমাদের কোনো অসুবিধা নেই। যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, তাদেরকে তোমরা লাঠিপেটা করেছো, তোমার কাউন্সিলর সব্যসাচী দত্ত গুন্ডা নিয়ে গিয়ে পিটিয়েছে, তাদের জন্য যদি তুমি কিছু করতে তাহলে বুঝতাম। তোমার শুধুমাত্র চিন্তা যারা টেন্টেড ক্যান্ডিডেট, যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে তাদের কিভাবে বাঁচাবো, এই দুর্নীতি কিভাবে আড়াল করবো। কিন্তু ভালো তো সবাইকে দেওয়া হবে, আলাদা করে তো ক্লাসিফিকেশন হয়নি, সেখানে আলাদা করে দুর্নীতিগ্রস্তদের কি করবে? এই পয়েন্টটা কোর্ট বারবার করে তুলেছে। আমি তোমাকে যে দুটো পয়েন্ট বললাম, দুটো পয়েন্ট দেখে নাও। যে ধরে নাও যেখানে যারা টেন্টেড, যাদেরকে সুপ্রিম কোর্ট অলরেডি বলে দিয়েছে যে তাদের স্যালারি ফ্রম দ্য ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট উইথ 12% ইন্টারেস্ট ফেরত দিতে হবে, তাদেরকে ভাতা দিচ্ছে। তাদেরকে কি করে ভাতাটা দেয় সরকারি? বৈষ্ণবদা, তাদেরকেও ভাতা দেওয়া হচ্ছিল। এবার ওনারা তো চাইছেন যে লোকগুলো আরো অসহায় অবস্থায় পড়ে যাক। আমাদের বক্তব্য, মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকার বিক্ষোভকারীদের পাশে রয়েছে এবং তিনি নিয়োগের ঘোষণা করেছেন। না, বৈষ্ণবদা নির্দিষ্টভাবে স্নেহান যে অভিযোগটা করছে, অযোগ্য বলে যারা ইতিমধ্যেই চিহ্নিত তাদেরকেও আপনারা ভাতা দিতে চাইছেন।
না না, এটা তো ওনার কথা, এটা তো ওনার কথা। আমরা সবাইকে 26,000 যারা চাকরি হারিয়েছে তাদের সবার প্রতি সহানুভূতিশীল, এবং গ্রুপ সি আর গ্রুপ ডি যাদেরকে একজনদের 25,000 টাকা, একটা প্রশ্ন আপনি আইনজীবী, আপনাকে একটা প্রশ্ন করি, আইনজীবী হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি, সবাইকে করতে আপনি তো আইনজীবী, একটা প্রশ্ন করি আইনজীবী হিসেবে, এই 26,000-এর মধ্যে যে প্রায় 60,000-এর মতো অযোগ্য আছে, এটা স্টেট স্বীকার করেছে, এটা বিজেপির কথা না, এটা অন্য কারোর কথা না। তাহলে এই 26,000 যার মধ্যে 7,000 অযোগ্য আছে, তাহলে তাদেরকে কি করে ভাতাটা দেওয়া হয়? আমরা বলছি যোগ্যদেরকে আপনারা সহায়তা করলেন, আমাদের কোনো অসুবিধা নেই, অযোগ্যদের কি করে ভাতাটা দেওয়া হয় আপনি এটুকু এক্সপ্লেন করুন। মানে যোগ্য অযোগ্য যেটা হবে সেটা তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি পার্থক্য করে বাজ বিচার করে তো সেটা করা যাচ্ছে না। তাহলে যদি যোগ্য অযোগ্য ভাগই করা যেত তাহলে তো যখন রায় দিলেন ওনারা, তাহলে তো সেখানে ভাগ করে দিতে পারতেন। না, তাহলে এসএসসি ওএমআর শিটগুলো পাবলিশ করুক, সিবিআই যে ওএমআর শিটগুলো বাবার মানসালের বাড়ি থেকে পেয়েছে সেগুলো এসএসসি পাবলিশ করুক, করলেই তো যোগ্য অযোগ্য তালিকাটা বেরিয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যোগ্যদের জন্য, অযোগ্যদেরকে বাঁচানোর জন্য যোগ্যরা তো সাফার করতে পারে না। আমাদের তো একটাই বক্তব্য, এটা তো পুরো আইনি মারপ্যাচি যেখানে আটকে গেল। আমি যদি সেগ্রিগেট না করে দিই, অযোগ্যদের জন্য তো যোগ্যরা আজকে সাফার করছে। বিকাশ বাবু এই কথাটা বলেছিল কোর্টে দাঁড়িয়ে। আরে বিকাশ বাবু কি বলেছেন? বিকাশ বাবু জানে, বিকাশ বাবুর কথা আমি দেব না, কিন্তু বিষয় হচ্ছে কি আমরা সামগ্রিকভাবে সেইগুলোকে যদি পাবলিশ করে দেওয়া হয় তাহলে তো আজকে তো যোগ্য অযোগ্য লিস্টেই বেরিয়ে আসবে, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আচ্ছা, সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনটা দেখুন না কি হয়। আপনারা তো তার আগেই এখানে হাওয়া গরম করার জন্য, বিরোধিতা করার জন্য এটা বলছেন। আমরা যখন এই ছাত্রছাত্রীদের বা শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়াচ্ছি বা শিক্ষাকর্মীদের পাশে দাঁড়াচ্ছি, তখন কিছু লোক একটা বিকৃত উল্লাস করছে যে এই এত লোকের চাকরি খেয়ে নিয়েছি, বিকাশ ভট্টাচার্য বিরাট বড় নিজেকে হরিদাস মনে করছে। এটা তো হতে পারে না। আমরা তো বারবার বলছি যে যাদের চাকরি গেছে তাদের প্রতি আমরা সহানুভূতিশীল। আমরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করেছি, আমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য ভাতা যাতে সরকার সেটা দেয়, সেই সরকার সেটা ব্যবস্থা করেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিছু লোকের ক্ষতি করে এটাতে কি ধরনের পৈশাচিক আনন্দ হতে পারে? আপনারা তার সঙ্গে তাল মেলাচ্ছেন না। বৈশাখদা, আপনি একজন প্রাজ্ঞ আইনজীবী, আপনি ভালো মতন জানেন ভারতবর্ষে রিভিউ পিটিশনে সাকসেসের রেট 1%-এরও কম। যদি নতুন কোনো তথ্য কোর্টকে না দেওয়া যায়, আপনি মনে করেন এই রিভিউ পিটিশন কোনোভাবে চেঞ্জ হতে পারে? তাহলে তো সেই পিটিশন আবার নতুন করে আসবে, তাহলে লাভটা কি হবে? এই যে যোগ্য ছাত্রছাত্রী যারা রাস্তায় বসে আছে তাদের হেল্পটা কোথায় হবে? আমরা বলছি শুনুন, আমাদের আপনারা যারা চাকরিটা পেয়েছে নিজের মেধার ভিত্তিতে, তাদেরকে তো স্কুলে ফেরানোর কথা আমরা বলছি। আমরা তো বলছি না ভাতা দিতে, তাদের তো ওরা 20-25 টাকাই বা কেন নেবে? ইভেন দেখুন, এটা যে আইনি মারপ্যাচে ছিল এটা আপনিও ভালো মতন জানেন, কারণ আপনি একজন আইনজীবী। তার কারণে সব্যসাচীদা টাকাটা কিন্তু এই যে চাকরি প্রার্থীদের ডাইরেক্টলি দেওয়া হয়নি, এটা তাদের ফ্যামিলি মেম্বারদের দেওয়া হয়েছে। এটা কিন্তু স্কিমের মধ্যেই আছে, কোর্টও মেনশন করেছে। কারণ চাকরি প্রার্থীরা যাদেরকে অলরেডি কোর্ট যাদের চাকরি বাতিল করেছে তাদের হাতে টাকা দেওয়া যায় না, তাই তাদের বাড়ির লোককে দেওয়া হয়েছে টাকাটা। তা আমি বলছি পুরোটাই তো আইনি মারপ্যাচে ফেলে আটকে দেওয়া হলো। আমি দুই দলের কাছে একটা প্রশ্ন করছি, যে পরিস্থিতি তৈরি হয়েছে, 26,000 ছেলের যে চাকরি গেছে এর জন্য কি আপনারা খুশি না? আমি বৈষ্ণবদা স্নেহায়ন দুজনের কাছেই প্রশ্ন, এই যে 26,000 চাকরি গেল, এই যে সার্বিক শিক্ষা ব্যবস্থার যে বড় সড়ো ধাক্কা, এটা দায় তো কাউকে নিতে হবে। বৈষ্ণবদা, দায় ঠেলাঠেলি করলে তো হবে না। তাই তো বিকাশ ভট্টাচার্য আর অভিজিৎ গাঙ্গুলি, বিকাশ ভট্টাচার্য তো এটা বদমাইশি করে এগুলো করেছে এবং উনি তাদের কেস থেকে টাকা নিয়ে মামলা করেছেন। আর অভিজিৎ গাঙ্গুলি ইনি এখানে আজকে অসুস্থ আছে, আমি বলতে চাই না, উনি বিচারাধীন বিষয় নিয়ে টিভিতে বসে ইন্টারভিউ দিয়েছেন এবং উনি এই যে চাকরি নষ্ট করব, চাকরি খেয়ে ফেলবো, আমি রাস্তায় কোর্ট বসাবো, এই সমস্ত কথা বলে যা পরিস্থিতি তৈরি করেছিলেন, তার ফলে আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে, সাধারণ শিক্ষক শিক্ষিকাদের ভুগতে হচ্ছে। আমরা চেয়েছি যে 26,000 ছাত্রছাত্রী বা শিক্ষক শিক্ষিকা এরা যাতে পুনর্বহাল থাকে, তার জন্যই তো রিভিউ পিটিশন করা হয়েছে এবং ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদেরকে নিয়োগ করা হয়েছে। রিভিউ পিটিশনটা হিয়ারিং হওয়ার আগেই এখানে নানান ধরনের
চেষ্টা হচ্ছে যাতে এদের চাকরি গেছে বলে একটা উল্লাস তৈরি করার চেষ্টা করা হচ্ছে। যেভাবে অভিজিৎ গাঙ্গুলি হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যাচ্ছিল, ঠিক আছে, এবং যে রায়টা, সেই রায়টা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টও আপিল করেছে। বরং অভিজিৎ গাঙ্গুলি ওয়াজ দ্য অনলি পারসন যে এসএসসি কে বলেছিল আপনারা আমাকে যে টেন্টেড যারা টাকা দিয়ে এই চাকরিটা পেয়েছে তাদের লিস্টটা দিন, আমি বাকিদের চাকরি বাঁচিয়ে দেবো। এটা অস্বীকার করতে পারবেন বৈশাখদা? অভিজিৎ গাঙ্গুলি ওয়াজ দ্য অনলি জাজ যে এই কথাটা বলেছিল। বাকি দেখুন, আজকে সুপ্রিম কোর্টের রায় দেখুন, আজকে হাইকোর্টের রায় দেখুন, সবাই কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির দিকে আঙ্গুল তুলেছে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্যই এন্টায়ার যে প্রসিডিওরটা, এন্টায়ার যে সিস্টেমটাকে বাতিল করতে হয়েছে, এন্টায়ার প্যানেলটাকে বাতিল করতে হয়েছে। আজকে একমাত্র অভিজিৎ গাঙ্গুলি বলেছিল আমি কনসিডারেট করব যারা যোগ্য ছাত্রছাত্রী। আমি বলছি এই পুরো ঘটনাটাকে এখনো সমস্যার সমাধান হতে পারে, একটাই সমস্যার সমাধান। বারবার সবাই বলছে যে যোগ্য আর অযোগ্যের লিস্টটা বার করে দিই, কেন রাজ্য সরকার যোগ্যের লিস্টটা বার করতে পারছে না? কেন? অযোগ্যদের থেকে কোনো একটা কম্পালশন আছে? আমি শেষ প্রশ্নে আসি, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় মানবাধিকার সদিচ্ছার জন্য গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদের আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন। আপনি বলুন, বিজেপি উত্তরপ্রদেশে 2 লক্ষের বেশি শিক্ষকের প্রতিশ্রুতি দিয়েছিল, এখন তাদের যুব সমাজকে নিয়ে নির্মম খেলা খেললো। আরে দাদা, আমরা কি পশ্চিমবাংলায় সরকার চালাই? আমরা কি পশ্চিমবাংলায় সরকার চালাই? আচ্ছা, সরকারটা তো তৃণমূল কংগ্রেসের। আমরা আমাদের সরকার কিভাবে সমস্যার সমাধান করবো এটা আমি শুরুর দিন থেকে স্নেহায়ন তোমাদের নেতারা একই কথা বলে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি করে সমস্যার সমাধান করব। স্পেসিফিক, আমি আইনজীবী না, আইনটা আমার থেকে ভালো বৈশাখদা বোঝেন, আপনি উনাকেও জিজ্ঞাসা করবেন অফের, উনিও বলে দেবেন এটা পসিবল। সিবিআই পাওয়ান বানসালের বাড়ি থেকে ওএমআর শিটের স্ক্যান কপি বার করেছে, ঠিক আছে? এসএসসি কে জাস্ট মান্যতা দিতে হবে যে দ্যাট ইজ দ্য অরিজিনাল ওএমআর শিট, তাহলেই সমস্যা সমাধান হয়ে যাবে। এবং আমার দুজনের কাছেই প্রশ্ন, দুর্নীতি হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এটা বৈশ্বনাথদাও জানেন, সবাই জানেন। এবারে মুশকিল হচ্ছে তৃণমূলের একাংশ দুর্নীতিতে অভিযুক্ত, তোমরা বলছো দুর্নীতি এরা করেছে, কিন্তু মাঝে থেকে 26,000-এর চাকরি চলে গেল। যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোমরা করছো তাদের একজনকেও, মানে তারা জেলে ঢুকছেন, জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছেন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ করছো, বড় বড় মাথার নামকেও তারা কেউ গ্রেফতার হচ্ছে না। সাধারণ মানুষের কি মনে হবে? আমি বৈশ্বনাথদা, স্নেহায়ন দুজনের কাছে প্রশ্ন করছি, সাধারণ মানুষের কাছে মনে হবে না যে গোটাটাই কি তাহলে ওই তৃণমূল বিজেপির সেটিংয়ে চলে গেল তাহলে? আর আমরা সাধারণ মানুষ তারা দেখছি আমাদের স্কুলের স্যারটা তার চাকরি চলে গেল, আমার স্কুলের যে বাচ্চাটা সেখানে তাদের টিচার নেই, সার্বিক শিক্ষা ব্যবস্থার এই হাল, এবং অভিযোগ পাল্টা অভিযোগ, শুধু কাদা ছোড়াছুড়ি, এর বাইরে আর কিচ্ছু না, কোনো সলিউশন নেই, এই চলতে থাকবে, রাজনীতিই চলতে থাকবে। বৈশ্বনাথদা, আচ্ছা, চাকরি বাতিল নিয়ে সিপিএম যে দ্বিচারিতা ভণ্ডামি করছে, দেখুন আপনি, নিয়োগ প্রক্রিয়া স্থাপিত করতে আদালতে কে গেছিল? সিপিএম গেছিল, সিপিএমের আইনজীবীরা। তিনি শুরু থেকে পুরো প্যানেল বাতিলের জন্য চাপ দিচ্ছিলেন, যোগ্য অযোগ্য প্রার্থীদের মধ্যে কোনো ভেদাভেদ না করে। এখন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি শিক্ষকদের পাশে আছেন, সেই কারণে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতা এবং সদিচ্ছার জন্য গ্রুপ সি গ্রুপ ডি প্রার্থীদের আর্থিক সহায়তা ঘোষণা করেছিলেন। এবার তার যারা বিরোধিতা করছে তারা কেন করছে এটা আপনি জিজ্ঞাসা করুন। অন্য কারুর খাবার থালা, এটা কাদের কারা আপত্তি তৈরি করছে, এর পেছনে কে আন্দোলনের বড় মাথাকে, এটাও জানতে হবে আমাদের। যারা বিজেপি উত্তরপ্রদেশের 2 লক্ষ হাইকোর্টের রায়ে 15 নম্বর পৃষ্ঠা পয়েন্ট নাম্বার 49 হাইকোর্ট স্পেসিফিক্যালি বলছে যখন সুপ্রিম কোর্ট কোনো রায় দেয় সেটাকে ভায়োলেট করা হচ্ছে আর্টিকেল 144 এর ভায়োলেশন। তাহলে আমি বলছি যখন সুপ্রিম কোর্ট একটা রায় অলরেডি দিয়ে দিয়েছে, যারা বলে দিয়েছে যে টেন্টেড যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে স্যালারি পর্যন্ত ফেরত দিতে হবে, তাদেরকে কোনোভাবে চাকরিতে বহাল রাখা যাবে না, তাহলে নতুন করে তাদেরকে টাকা পাইয়ে দেওয়ার এই রাস্তাটা করতে যাওয়া হলো কেন? টেন্টেডদের সাথে এই রাজ্য সরকার বা তৃণমূলের কি সম্পর্ক? আমি উত্তর পেলাম না স্নেহায়ন। যারা দুর্নীতিগ্রস্ত বলে দাবি করছো তোমরা, তাদের কি হলো?
তাদের মধ্যে তো সব প্রায় অনেককেই জেলে, পুরো শিক্ষা দপ্তরটাই জেলে আছে। তারপর আবার বেরিয়ে জামিনও পেয়ে গেছে তারা। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, কোনো মানুষ তার বিরুদ্ধে যে অভিযোগ তার 1/3টা যদি সে কাটিয়ে ফেলে তাহলে সে জামিন পেতে বাধ্য, এবং কোর্ট তাদেরকে জামিন দিয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, কেউ বেকসুর খালাস হয়নি, এবং কেউ বেকসুর খালাস, এবং স্বয়ং শিক্ষামন্ত্রী এখনো জেলে আছে তৎকালীন। তার মানে এই যে গোটা প্রক্রিয়াটা, এখানে যে দুর্নীতি হয়েছে, কোথাও দুর্নীতি থেকে বেরিয়ে যাওয়ার অবকাশ এই রাজ্য সরকারের নেই, এবং রাজ্য সরকার প্রকরণতারে কোথাও দুর্নীতিতে গ্রেফতার, একাধিক দুর্নীতিতে গ্রেফতার হয়েছে, সেরকম কোনো নিদর্শন তো খুব পাচ্ছি না। হেমন্ত বিশ্ব শর্মা, আপনারা বলুন না, আজকে এই যে রানে এদেরগুলো এই দুর্নীতিগ্রস্ত তখন বিজেপির নেতা হয়েছে, দুর্নীতি বললেই হবে না, দুর্নীতি প্রমাণ করতে পেরেছে বিজেপি পার্টি। তদন্ত করতে আসেনি, পুরোটাই হাইকোর্ট তদন্ত হয়েছে, কোর্ট আদেশ দিয়েছিল এই তদন্ত। আচ্ছা, আমার সময় একদম শেষ। বৈশ্বনাথ দাস, স্নেহান, দুজনকে অনেক ধন্যবাদ। ফিরে আসছি বিরতির পর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।